প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশে গণভোট অধ্যাদেশ নিয়ে কিছু কথা বলবো। তো গণভোট অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিলের চেষ্টা করছে বা বাতিল হওয়ার জন্য লিখিত প্রস্তাব করেছে সরকার বলে জামাতে ইসলামী প্রচারণা চালাচ্ছে। জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের উপর গণভোট হয়েছে যে অধ্যাদেশে, সেই গণভোট অধ্যাদেশ 2025 নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। জামায়াতের ভাষ্য, ক্ষমতাসীন দল বিএনপি অধ্যাদেশটি বাতিলের প্রস্তাব করেছে, এতে তারা আপত্তি জানিয়েছে। তবে সরকারি দলের ভাষ্য, তারা অধ্যাদেশটি বাতিল বা গ্রহণের সিদ্ধান্ত নেয়নি, এ নিয়ে আলোচনা চলছে। জাতীয় সংসদে বিশেষ কমিটির সভা শেষে পরস্পর বিরোধী এই ভাষ্য জানিয়েছে সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামাতে ইসলামী। 14 সদস্যের এই কমিটি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করছে। এই কমিটি 11 সদস্য বিএনপির এবং 3 জন জামাতের। ইউনূস সরকারের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 113টি জাতীয় সংসদে পাশ করাতে একমত হয়েছে সরকারি ও বিরোধী দল। এর মধ্যে বিশেষ কমিটির বৈঠক সূত্র জানায়, গণভোট ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশেও বিএনপি পরিবর্তন আনতে চাইছে। বিরোধী দলের দাবি, পরিবর্তন বা আলোচনার জন্য সংসদে উত্থাপনের মাধ্যমে এসব অধ্যাদেশ বাতিল করতে চাইছে সরকারি দল। তো 20টি অধ্যাদেশের বিষয়ে এখনো একমত হতে পারেনি বিশেষ কমিটি। আগামী 29শে মার্চ কমিটির 3য় বৈঠক অনুষ্ঠিত হবে এবং সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির পরে তা পরবর্তী সংসদ অধিবেশনে উত্থাপন এবং 30 দিনের মধ্যে পাশ না হলে তা বাতিল বলে গণ্য হবে। ইউনূস সরকারের 133টি অধ্যাদেশ গত 13 মার্চ সংসদে উত্থাপন করা হয়েছে। আগামী 12 এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো পাশ হতে হবে। তো গণভোটের অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়া নিয়ে জামাতের অনেকের চোখ কপালে উঠেছে। তো সংবিধানের 93 অনুচ্ছেদে স্পষ্ট ভাষায় লেখা আছে, এই দফার অধীনে কোনো অধ্যাদেশে এমন কোনো বিধান করা হইবে না যাহা এই সংবিধানের অধীনে সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না। গণভোট অধ্যাদেশে থাকা সংবিধান সংস্কার পরিষদ সরাসরি এই ধারার সাথে সাংঘর্ষিক। এখন জামাতের আইনজীবীরা প্রশ্ন তুলবেন, সংবিধানের অনুচ্ছেদ 7-এ তো বলা আছে জনগণ রাষ্ট্রের মালিক, তাহলে 68% হাঁ ভোটের পক্ষের রায় কি হবে? অথচ সংবিধানের 7-এর খ-এ স্পষ্ট ভাষায় বলা আছে, যে সকল জন অভিপ্রায় সংবিধানের সাথে সাংঘর্ষিক তাহা বাতিল বলিয়া গণ্য হইবে। মানে হলো, এই যে মানুষ চাইতে পারে, কিন্তু সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটা বাতিল হবে। এই জন্য 18 কোটি মানুষের দেশে 4 কোটি ভোট হাঁ ভোট পড়েছে এবং সেখানে দেখা গেল যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, মুসলিম লীগ, সিপিবি, বাসদ, এরকম অনেক দল, এদের কোনো সম্মতি ছিল না। এরকম পরিস্থিতিতে যে গণভোট হয়েছে এবং যে গণভোট অধ্যাদেশ হয়েছে সেটা এমনিতেই বাতিল হয়ে যায়, তারপরেও সেটা বর্তমানে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় সংবিধানের 7-এর খ অনুযায়ী স্পষ্ট এটা বাতিল হয়ে যাবে। তাহলে গণ অভ্যুত্থান কি সংবিধান অনুযায়ী হয়েছিল? এই প্রশ্ন জামাতের অনেকে তুলছেন। তো এই প্রশ্নটি তোলা উচিত ছিল জামাতের 70 জন এমপি শপথ নেওয়ার আগে। 17 ফেব্রুয়ারি তারা সংবিধানের উপরে শপথ নিয়েছেন। তো জামাত এনসিপি যদি গাছতলায় গিয়ে আকাশ বাতাস সাক্ষী রেখে শপথ নিত, তাহলে পরবর্তীতে সংবিধান না মানার আলাপ তাদের মুখে মানাতো। এখন এই সংবিধানের নিজেদের শপথ নিয়েও তারা মুনাফিকি করতেছে। তো যে কোনো অধ্যাদেশ সংসদে উত্থাপনের পরে তার ভাগ্য নির্ধারিত হয় 3টে উপায়ে। অধ্যাদেশ যেভাবে প্রণীত হয়েছে হুবহু সেভাবেই সংসদে 3য়বার রিডিং এর পরে আইনে পরিণত হওয়ার মাধ্যমে অধ্যাদেশের বিলুপ্তি ঘটে। দ্বিতীয়ত, অধ্যাদেশ যেভাবে প্রণীত হয়েছে তা থেকে সংশোধন বিয়োজনের মাধ্যমে আইনে পরিণত করে অধ্যাদেশের বিলুপ্তি। আর 3 নাম্বার হলো অধ্যাদেশের ব্যাপারে একমত না থাকলে তা বাতিল হিসেবে প্রস্তাব করা। তো সরকার গণভোট অধ্যাদেশের বাতিল চেয়েছেন, এটি সম্পূর্ণ অসত্য কথা। সরকার গণভোট অধ্যাদেশ নিয়ে অধিক বিবেচনার জন্য আগামী 29শে মার্চ সময় নির্ধারণ করেছেন। সংশোধনের সুপারিশ করে হয়তো 2য় রিডিং এর জন্য হাউসে প্রেরণ করা হবে বা সংসদে প্রেরণ করা হবে। সেই ক্ষেত্রে সম্ভবত আরো একটি গণভোট আয়োজন করা হতে পারে।
অনুচ্ছেদ 142-এর মাধ্যমে। সুতরাং দেখা গেল যে মানে যদি সরকার গণভোটের ব্যাপারে একমত না হয়, বিশেষত বিএনপি যদি এখন না মানে যে গণভোট সংবিধানের সম্মত হয়নি এবং আসলেই তা হয়নি, তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এটা এক হিসেবে জামাতের কথা সত্য। আবার আরেক দিকে দেখা গেল যে আসলে তারা আলাপ আলোচনার মাধ্যমে এবং সংসদের সিদ্ধান্তের মাধ্যমেই সেটা দেখা গেল যে একমত না হলে বাতিল হয়ে যাবে। সুতরাং সেটাকে স্বয়ংক্রিয় বলাও ঠিক হবে না। এটা আসলে বিশেষ বিবেচনার মাধ্যমে বাতিল হয়ে যাবে। এগুলি আসলে সামনের দিকে তাকানো উচিত সবার। যদি জামাত এবং এনসিপি একদিকে সেই গত 2 বছর ধরে আমরা দেখে আসতেছি এই কাজগুলি করতেছে, তারা সংবিধানের অধীনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপ্পুর কাছে শপথ নিয়ে তার মাধ্যমে 133টি অধ্যাদেশ জারি করেছে। আবার একই সাথে শাহাবুদ্দিন চুপ্পুকে তারা বাতিল করতে চায়, চুপ্পুকে সরিয়ে ফেলতে চায়, চুপ্পুকে মানে তার পজিশন থেকে উচ্ছেদ করতে চায়। এখনো তারা সংবিধানে দেখা গেল যে প্রেসিডেন্টের ভাষণ তারা শুনতে চায় না সংসদে, আবার ভাষণের উপরে দেখা গেল যে 50 ঘন্টার আলোচনা করতে চায়। তো এই যে দ্বিচারিতা, স্ববিরোধিতা, এগুলি জামাতে ইসলামী এবং এনসিপির একটা বৈশিষ্ট্য হিসেবে দেখা যাচ্ছে। তারা কি বলে সেই গানটার মতো যে আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না। তারা শাহাবুদ্দিন সুপ্পুকে অধ্যাদেশ জারি করার জন্য ভালোবাসে, আবার দেখা গেল যে সেসব অধ্যাদেশ যখন জারি হয়ে যায়, কাজ যখন আদায় হয়ে যায়, তখন আবার তাকে পছন্দ করে না, তাকে বাতিল করতে চায়, তাকে সরিয়ে দিতে চায়। তো যাই হোক, গণভোট আসলে এখন একটা অতীতের বিষয়। সবাইকে এখন সামনের দিকে তাকাতে হবে। আর যদি গণভোট নিয়ে জামাত এবং এনসিপি বেশি বাড়াবাড়ি করে বা বেশি কথা বলতে চায়, তাহলে তাদের সংসদ সদস্য পদই বাতিল হয়ে যাবে, কারণ তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদ সদস্যের শপথ থেকে আসলে বিচ্যুত হয়েছেন কিনা সে ব্যাপারেও আলোচনা তুলতে হবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।